ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর যে ব্রাশ টুল রয়েছে, সেই ব্রাশ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা টুল প্যানেলটা দেখতে পাচ্ছেন। এই যে টুল প্যানেলটা রয়েছে, এই টুল প্যানেলে আমরা যদি কিবোর্ড থেকে বি প্রেস করি, তাহলে আমাদের ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। নরমালি বি প্রেস করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়া আমরা তো কার্সর দিয়ে এভাবে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি। তো এখানে যে আমাদের ক্যানভাসটা রয়েছে, ক্যানভাসের যে পিছনে যে ইন্টারফেসটা রয়েছে সে কালো দেখা যাচ্ছে ফটোশপে। তো আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এখানে যে কালো যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমার ক্যানভাসের পিছনে, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে এভাবে একটা মেনু, ফ্লোটিং মেনু আসবে। সেখান থেকে যদি ডিফল্ট দেই, তাহলে ডিফল্ট যে কালারটা সেটা চলে আসবে। এছাড়া আমরা এখান থেকে লাইট গ্রে, ব্ল্যাক, মিডিয়াম গ্রে, কাস্টম কালার আমরা পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট কালার আমি যে কালারটা সিলেক্ট করে দেবো সেই কালারটা এখানে দেখা যাবে। তো এখানে আমাদের এডিটিংয়ের সুবিধার্থে কালারগুলো আমরা চেঞ্জ করে নিই। তো আমি ডিফল্ট যে কালারটা রয়েছে সেটা রাখলাম, এই যে এটা। তো বি প্রেস করার ফলে কিবোর্ড থেকে আমাদের ব্রাশ টুলটা এভাবে অ্যাক্টিভ হয়ে গেল। তো এখানে প্রথমে একটা ব্যাপার বলে নিই। তো আমি এখানে একটা নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। কিবোর্ড থেকে যদি ক্যাপস লক কি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের দেখা যায় কার্সরটা প্লাস সাইন দেখা যাচ্ছে, তার মাঝে একটা বিন্দু দেখা যাচ্ছে। অফ করি, তাহলে এইভাবে আমাদের যে ব্রাশের এই যে রাউন্ডনেসটা রয়েছে কার্সরটা সেরকম দেখা যাচ্ছে। তো এইভাবে ক্যাপস লক অন অফ করে আমরা এই কাজটা করতে পারি। তো আরও একটা কাজ করতে পারি, এডিট থেকে প্রিফারেন্স যেটা রয়েছে, প্রিফারেন্স থেকে আমরা এই যে কার্সরসে যাই। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে পেন্টিং কার্সরস, এটার যে সেটিংটা রয়েছে এখানে, এবং আদার কার্সরস সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে যে চেক বক্সটা আছে দেখা যাচ্ছে শো অনলি কার্সর হোয়াইল পেন্টিং। যখন পেন্টিং করবো তখনই কার্সর দেখা যাবে। এছাড়া আমরা ব্রাশটা দেখতে পাবো। এই অপশনে চেক আছে, এই চেকটা উঠিয়ে দিলে কিন্তু তা দেখা যাবে না। আবার নর্মাল ব্রাশ টিপ, আমরা এখানে দেখা যাচ্ছে শো কার্সর ইন ব্রাশ টিপ। আমরা যখন ব্রাশ করবো তখনও কার্সরটা দেখা যাবে যদি আমরা এটা চেক করে দিই। দেখুন আমি এটা চেক করে দিলাম, চেক করে যদি ওকে করি, তাহলে আমি এখন যদি ব্রাশ করি, একটা কালার নিয়ে নিই। জাস্ট আমরা এখানে হালকা নীল কালারটা নিয়ে নিলাম। এখানে যদি ব্রাশ করি, দেখতে পাচ্ছেন ব্রাশটার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ ব্রাশও দেখা যাচ্ছে, কার্সরও দেখা যাচ্ছে। কারণ কি, আমরা প্রিফারেন্সের ওইখানে সেটিংটা, কার্সর যে সেটিংটা রয়েছে, কার্সরের যে পেন্টিং কার্সর, সেই শো ক্রস হেয়ার ইন ব্রাশ টিপ, এটা চেক করে দেওয়ার ফলে ক্রস হেয়ারটা দেখা যাচ্ছে আমার ব্রাশের ভিতরে। আর যদি এটা চেকটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আর দেখা যাবে না। তো ফুল সাইজ ব্রাশ টিপ, এইটা যদি আমরা ক্লিক করি, এটা যদি চেক দিয়ে ওকে করি, তাহলে আমরা এখানে যদি এখন ব্রাশ করি, তাহলে আমাদের সবসময় ব্রাশটা দেখা যাচ্ছে ফুল টিপে। ঠিক আছে, আমরা যত আমাদের কিন্তু ব্রাশ আর কার্সর চেঞ্জ হচ্ছে না। তো এখানে আমরা প্রিফারেন্স এডিট থেকে গিয়ে প্রিফারেন্স এভাবে আনতে পারি। এছাড়াও যদি আপনার এখানে ভিজিবল না থাকে, ভিউ থেকে রুলার্সে ক্লিক করে রুলার্সে ভিজিবল করে নিতে পারেন। এবং রুলার্সের উপরে আপনি কার্সরটা নিয়ে যদি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু সহজেই প্রিফারেন্সটা চলে আসে, প্রিফারেন্স উইন্ডোটা চলে আসে। সেখানে কার্সর যেটা রয়েছে, কার্সরের যে অপশনটা রয়েছে সেখানে এটাকে অ্যাক্টিভ করে এখান থেকে আমরা এই যাবতীয় সেটিংগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখানে শো অনলি কার্সর ক্রস হেয়ার ওয়াইল পেন্টিং, অর্থাৎ আমরা যখন পেন্টিং করব তখনই অনলি ক্রস হেয়ারটা দেখতে চাই। এছাড়া আমরা ব্রাশটা দেখবো। তো এইভাবে আমরা এটা চেক করে দিলাম। ব্রাশ প্রিভিউ কালারটা আমি দিয়ে দিলাম রেড। তো এখানে আদার কার্সরটে প্রিসিস রয়েছে, ওকে। তো এখান থেকে প্রিফারেন্স থেকে আমরা এভাবে কার্সরের সেটিংও চেঞ্জ করে নিতে পারি। তো এবার আমরা যে কাজটা করবো, এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে নিউ একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নিয়ে এখন যে আমি বুঝলাম যে ক্যাপস লক যদি আমি অন করি, তাহলে আমাদের যে কার্সরটা সেটা দেখা যাচ্ছে, আর ক্যাপস লক যদি অফ করে দিই তাহলে আমাদের ব্রাশটা দেখা যাচ্ছে। তো এইভাবে ক্যাপস লক অন অফের মাধ্যমে আমরা এই ব্রাশ এবং কার্সরের ভিজিবিলিটি অন অফ করে দিতে পারি। এবং আরেকটা ব্যাপার, প্রিফারেন্সটা আমি দেখলাম প্রিফারেন্স থেকে কীভাবে আমরা কার্সর এবং ব্রাশের যে ভিজিবিলিটি রয়েছে সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এছাড়া প্রিফারেন্সের আরও অনেক কাজ রয়েছে। প্রিফারেন্স থেকে আমরা আরও অনেক সেটিং রয়েছে, ইন্টারফেস বিভিন্ন রকম অপশন রয়েছে, সেগুলো আমি আরেকটা টিউটোরিয়ালে দেখাবো। প্রিফারেন্সের আরেকটা টিউটোরিয়াল, এখানে আমরা ব্রাশের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি। তো এবার যদি আমরা কিবোর্ড থেকে ফুল স্টপ কি চাপি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাশটা চেঞ্জ হয়ে গেছে। আবার যে ফুল স্টপ চাপি, তো দ্বিতীয়টা চলে আসছে। এখানে যে ব্রাশ পিসের এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফুল স্টপ একবার প্রেস করলে আমাদের ব্রাশের যে আকার রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে।
অর্থাৎ ব্রাশের ধরনও চেঞ্জ হচ্ছে। এটা ব্রাশ প্রিসেটের থেকে এটা অটোমেটিকলি আমি যদি ফুল স্টপ চাপতে থাকি কিবোর্ড থেকে তাহলে এটা চেঞ্জ হচ্ছে। আবার যদি কমা প্রেস করি কিবোর্ড থেকে, কমা প্রেস করলে আগের অবস্থায় ফিরে আসছি, অর্থাৎ আমার পূর্বের যে ফার্স্ট নাম্বারে যে ব্রাশটা রয়েছে 1 নম্বরের ব্রাশটা সেই ব্রাশে ফিরে যাচ্ছে। তো এটা আমরা দেখতে পাই যে আমাদের ব্রাশের যে ঘরটা রয়েছে এখানে এই ডাউন অ্যারোতে যদি ক্লিক করি তাহলে এইভাবে একটা মেনু ওপেন হবে। সেখান থেকে যে গিয়ার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে আমরা এখান থেকে প্রিসেট ম্যানেজার এখানে ক্লিক করলে প্রিসেট ম্যানেজার যে বক্সটা আসবে এখান থেকে যেটা নির্ধারণ করে যে প্রথমে যে 1 নাম্বার এটা আছে, তারপর 2 নাম্বার এটা আছে, এভাবে সিরিয়াল ওয়াইজ আমি যদি ফুল স্টপ কি প্রেস করি কিবোর্ড থেকে, ফুল স্টপ প্রেস করলে একের পর এক এভাবে ব্রাশ চেঞ্জ হয়ে সিরিয়াল বাই এভাবে আসতে থাকবে। আর যদি কমা প্রেস করি তাহলে আবার উল্টো দিকে যেতে থাকবে, অর্থাৎ 1 নম্বরে চলে আসবে। এভাবে ব্রাশ প্রিসেট যেভাবে ব্রাশ প্রিসেট ম্যানেজার যেভাবে সেট করা আছে আমাদের ব্রাশগুলো সেভাবে ভিজিবল হবে। আমি যদি ফুল স্টপ কি প্রেস করি পরপর, আর যদি আমরা কমা প্রেস করি তাহলে সেটা পূর্ব অবস্থায় ফিরে যাবে। তো এটা শর্টকাট কি কমান্ড আপনারা মনে রাখলে সুবিধা কাজের সময়। তো এখন আমরা দেখব যে আমরা যে ব্রাশ দিয়ে যদি কালার করি, তো এখানে যে একটা মুড দেখতে পাচ্ছেন, এখানে মুডে এখানে নরমাল রয়েছে, এখানে যদি ক্লিক করি তো এখানে অনেকগুলো মুড রয়েছে, ডিসলভ, বিহাইন্ড, ক্লিয়ার, ডার্কেন, এগুলো প্রত্যেকটার কাজ রয়েছে। তো আমি এখানে নরমাল মুডে যে আমি যে ব্লু কালারটা দিয়ে আমি একটা কালার করলাম এখানে, তারপর যাই কালার করার পরে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর স্টাইপের সৃষ্টি হচ্ছে। তো এখানে নরমাল যে মুডটা রয়েছে নরমাল মুডে কিন্তু আমরা কালারটা করেছি। তো এখানে আমি যে ডিজলভ করে দিই যে আমি এখানে কালার করি তাহলে কি হবে দেখুন। ডিজলভ করে দেওয়ার পরে যে আমাদের ব্রাশের যে কিনারাগুলো রয়েছে সেই কিনারাটা কেমন স্মুথ হয়নি, তো এভাবে কিনারাটা আমরা যদি ডিজলভ দিয়ে ব্রাশ করি, ডিজলভ মুড রেখে, তাহলে আমাদের ব্রাশের যে ব্রাশ করার পরে যে কিনারাটা রয়েছে সেটা এরকম দেখা যাবে। আর যদি এখানে বিহাইন্ডে যে আমরা ব্রাশ করি তাহলে কি হবে, কালারটা একটু চেঞ্জ করে দেখাই। মুডটা যে বিহাইন্ড মুডে আমি সিলেক্ট করে দিয়ে কালারটা চেঞ্জ করে যদি আমরা কালার করি তাহলে দেখতে পাবো যে আমরা যে রংটা করেছি তার ঠিক নিচে কালার হচ্ছে, অর্থাৎ তার পিছনে কালার হচ্ছে। তো বিহাইন্ড অপশনটা সিলেক্ট করে দিলে আমরা এভাবে একটা রঙের পিছনে আরেকটা রং দিয়ে কালার করতে পারবো। আমি আরেকটা কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এভাবে বিহাইন্ড অপশনটা চেঞ্জ করা থাকলে আমরা খুব সহজেই এভাবে একটা রঙের পিছনে আরেকটা রং দিয়ে রং করতে পারবো। তারপরে এখানে মুডের দুইটা অপশন দেখলেন যে ডিজলভ দিয়ে কি করা যায়, বিহাইন্ড দিয়ে কি করা যায়। তো এখানে আমি আবার নর্মাল মুডে আবার কালার করছি, যেমন আমি রেড কালার দিয়ে কালার করছি। কালার করার পরে এখানে যদি মুড যদি আমি এখানে ক্লিয়ার সেট করে দিই, ক্লিয়ার সেট করে যদি আমি এখানে আবার পেইন্ট করি তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ইরেজ টুল ব্যবহার না করে এভাবে ক্লিয়ার অপশন মুড দিয়ে আমরা কালারকে ক্লিয়ার করে দিতে পারি। তো এখানে আরও অপশন রয়েছে, মাল্টিপল রয়েছে, কালার বার্ন রয়েছে, ডার্কেন রয়েছে। তো আমি আরেকটা নর্মাল মুডতে আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তারপর এখানে আমি ব্লু কালারটা নিলাম হালকা, নিয়ে আমি এখানে ব্রাশ করলাম। এভাবে ব্রাশ করার পরে তো আমি এখানে যে মুডটা রয়েছে মুডটাকে আমি স্কিন করে দিলাম। স্কিন করে দিয়ে আমি যে এইভাবে আবার কালার করি তো দেখতে পাবো এখানে যে ওভারল্যাপিং হয়েছে, ওভারল্যাপিংয়ের ফলে এখানে যে ছেদবিন্দুটা হয়েছে এখানে কালারটা কেমন সাদাটে হয়ে গেছে। আবার যদি কালার করি আরও সাদা হয়ে গেছে, আবার যদি কালার করি আরও সাদা হয়ে গেল। এভাবে যদি আমরা স্কিন মুডে একটার পর একটা ওভারল্যাপিং করি তাহলে যে ওভারল্যাপিংয়ের পরে যে ছেদবিন্দু হবে সেই ছেদবিন্দুটা এইভাবে সাদা হয়ে যাবে। আবার আমরা এখানে যদি আমাদের যে মুডটা রয়েছে মুডটা যদি আমরা এখানে মাল্টিপল করে দিই তাহলে কি হবে, মাল্টিপল করে দিয়ে আমি কালার করি তো এভাবে পূর্বের মতোই যদি আমি ওভারল্যাপিং করি দেখুন এখানে কিন্তু কি হচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে। এখানে ওভারল্যাপিংটা মুড চেঞ্জ করার ফলে এখানে মাল্টিপল যখন করে দিলাম তখন কিন্তু আমাদের এখানে যে ছেদবিন্দুতে যে কালারটা সেটা ক্রমান্বয়ে ডার্ক হয়ে যাচ্ছে। তো এভাবে মুড চেঞ্জ করে করে আমাদের বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। মুডের ব্যাপারটা প্রতিটা মুডের যেসব অপশন রয়েছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখতে পারেন কোনটা দিয়ে কীরকম কাজ হয়। তবে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি এই ব্যাপারগুলো দেখাচ্ছি, বেসিক ধারণা। এখন আমরা দেখব যে অপাসিটি দিয়ে আমরা কি কাজ করতে পারি। তো এখানে অপাসিটি 100 রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে এইভাবে ব্রাশ দিয়ে একটা লাইন স্টে রাখি তাহলে দেখতে পাবো খুব সুন্দর এখানে একটা লাইন হয়েছে। এখানে অপাসিটি 100 রয়েছে। তো আমি কিবোর্ড থেকে যদি 5 প্রেস করি তাহলে অপাসিটি 50 হয়ে গেল। এখন যদি আমি ব্রাশ করি তাহলে কি হবে দেখুন, এটা
মানে এটা অর্ধেক, এটা 100% ছিল, 100% যে অপাসিটি থাকার ফলে এরকম কালার হয়েছে, এবং 50 করে দেওয়ার ফলে এরকম কালার হয়েছে। তো এখন যদি আমি এটা আবার কালার করি, অর্থাৎ 50% পরে 50% কালার করলাম, 100 হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এখানের যে অংশটা রয়েছে, এই অংশটা আর এই অংশটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এটা হালকা, এটা ডিপ। তো অপাসিটি কম বেশি করার ফলে এটা হয়েছে। তো এখানে যদি আমরা ব্রাশটা ক্লিক করে চেপে ধরে যদি কালার করতেই থাকি, তাহলে কিন্তু যতই আমরা ওভারল্যাপিং করি কিন্তু এটা অপাসিটিটা চেঞ্জ হচ্ছে না। আর যদি ব্রাশ ছেড়ে দিয়ে যদি আমি এটার উপরে কালার করি, তাহলে কিন্তু অপাসিটি 50 থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে ওভারল্যাপিং হচ্ছে, অর্থাৎ কালারটা আরও ঘনত্বটা বেশি দেখা যাচ্ছে। তো এখানে একটা টিপস, যেটা হলো ব্রাশটা যদি আমি মাউসের বাটনটা চেপে ধরে ব্রাশ করতে থাকি, তাহলে যতই ওভারল্যাপিং হোক কালারটা কিন্তু গাঢ় হচ্ছে না। আর যখনই আমরা মাউসের বাটনটা ছেড়ে দিয়ে পুনরায় নতুনভাবে ক্লিক করে কালার করতে যাব, তখন কিন্তু ওভারল্যাপিং এর ফলে কালারটা গাঢ় হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাবল কালার হচ্ছে। তো এভাবে মাউসের বাম বাটন ছেড়ে দিলে আমরা নতুনভাবে স্ট্রোক ক্রিয়েট করছি। আবার যদি মাউসের বাম বাটন চেপে ধরে যদি আমরা এভাবে কালার করতে থাকি, তাহলে কিন্তু আমরা একই স্ট্রোকের উপরে কালার করছি। কিন্তু যদি কালার করার ফলে আবার যদি মাউসের বাম বাটন ছেড়ে দিয়ে আবার যদি কালার করি, তাহলে আমরা নতুন একটা স্ট্রোক ক্রিয়েট করছি, যার ফলে এভাবে ওভারল্যাপিং দেখা যাচ্ছে এবং কালারটা গাঢ় হচ্ছে। তো আমরা এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা একটা নিউ লেয়ার দিচ্ছি। তো এখন আমরা দেখব অপাসিটি দেখলাম, এবার আমরা দেখব ফ্লো। ফ্লো ব্যাপারটা কি। এখানে আমি ফ্লো ব্যাপারটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপার বলছি, যে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে আমি যদি মাউসের ডান বাটন ক্লিক করে ধরি, তাহলে দেখব যে উপরে একটা কালো বক্স দেখা যাচ্ছে আমার কার্সরের উপরে, ডায়ামিটার, হার্ডনেস, অপাসিটি। এখানে ডায়ামিটার দেখতে পাচ্ছেন 5.1। আমি যদি এখন ডান দিকে ট্র্যাক করি, তাহলে দেখা যাচ্ছে ডায়ামিটার বেড়ে 139 হয়ে যাচ্ছে। আবার যদি আরেকটু ডান দিকে ড্রাগ করি, তাহলে 187 হয়ে গেছে। আমি কিন্তু কন্ট্রোল অল্টার কি চেপে ধরে আছি কিবোর্ড থেকে, ধরে মাউসের ডান বাটন চেপে ধরে ডান দিকে ড্রাগ করলে ব্রাশের সাইজটা বড় হচ্ছে, এবং বাঁ দিকে ড্রাগ করলে ব্রাশের সাইজটা দেখতে ডায়ামিটারটা 170 চলে আসছে। আরও যদি ড্রাগ করি 77 পিক্সেল চলে আসছে ডায়ামিটার। এবার মাউসের ডান বাটন চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউসের ডান বাটন চেপে আমরা যদি ডানে বাইরে ড্রাগ করি, এভাবে আমাদের ব্রাশের সাইজটা শর্টকাটভাবে ছোট বড় করে নিতে পারি। তো এভাবে আমরা বড় করে নিচ্ছি। আর যদি আমরা এখান থেকে এখন আমরা যদি এখানে ব্রাশ করি, তাহলে কি দেখতে পাবো, এখানে ব্রাশ করে দেখতে পাবো খুব সুন্দর একটা বৃত্ত সৃষ্টি হয়েছে। তো এখন আমরা যদি কন্ট্রোল অল্টার চেপে ধরি কিবোর্ড থেকে মাউসের ডান বাটন চেপে উপরের দিকে ড্রাগ করি, তাহলে কি হবে, হার্ডনেসটা দেখতে পাচ্ছেন যে কালো বক্সের ভিতরে হার্ডনেস লেখা, সেই হার্ডনেসটা কমে যাচ্ছে, কমে 53, 52, 51। আমি উপরের দিকে ড্রাগ করছি, কিন্তু কার্সর উপর দিকে ড্রাগ করার ফলে হার্ডনেসটা কমে যাচ্ছে, অর্থাৎ এটা একটা স্মুথ ব্রাশ হচ্ছে। আর যদি নিচ দিকে ড্রাগ করি, আবার হার্ডনেসটা বেড়ে যাচ্ছে, বেড়ে 100 যখন হবে তখন পুরো ব্রাশটা এখন হার্ড ব্রাশ হয়ে গেল। এখন যদি বামটা ক্লিক করে ব্রাশ করি, তাহলে হার্ড একটা ব্রাশ। আর যদি পুনরায় কন্ট্রোল অল্টার চেপে ধরি কিবোর্ড থেকে মাউসের ডান বাটন চেপে একই সাথে উপর দিকে ড্রাগ করি, তাহলে আমাদের হার্ডনেসটা কমে যাচ্ছে, কমতে কমতে এখানে 50 চলে আসছে। এখন যদি আমি এখানে মাউসের বামটা ক্লিক করে ব্রাশ করি, তাহলে দেখবো একটা লাইট হয়েছে, অর্থাৎ এটা কিনারাটা কি হচ্ছে, লাইট ব্রাশ হচ্ছে। এখানে আমরা দেখতে পাই এখানে যে হার্ডনেস কমে দিয়ে এখানে যে সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ রয়েছে, সেগুলো আমরা এখান থেকে শর্টকাট কি কমান্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারি। এখানে আমরা ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে চেঞ্জ করতে পারি, কিন্তু শর্টকাট কি কমান্ডে আমরা কন্ট্রোল অল্টার চেপে ধরে যদি উপর দিকে ড্রাগ করি, কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউসের ডান বাটন চেপে একই সাথে উপর দিকে ড্রাগ করলে হার্ডনেস কমে যাবে, এবং নিচের দিকে ড্রাগ করলে এভাবে হার্ডনেস বেড়ে যাবে। অর্থাৎ এইভাবে আমরা সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ শর্টকাট কি কমান্ডের মধ্যে তৈরি করে নিতে পারি। এবং কন্ট্রোল অল্টার চেপে মাউসের ডান বাটন একই সাথে চেপে যদি ডান দিকে ড্রাগ করি, ব্রাশের সাইজ বড় হবে, বাম দিকে ড্রাগ করলে ব্রাশের সাইজ ছোট হবে, এবং নিচের দিকে ড্রাগ করলে হার্ডনেস বেড়ে যাবে এবং হার্ডনেস 100 হয়ে গেছে। এই দুইটা শর্টকাট কি কমান্ড আপনারা মনে রাখলে আমাদের কাজের সুবিধার গতি বেড়ে যাবে। তো এখানে আমরা দেখিয়েছি যে কিভাবে ব্রাশের সাইজ ছোট বড় করা যায়, এবং আরেকটা অপশন আমি দেখাচ্ছি এখানে, কন্ট্রোল অল্টার এবং শিফট তিনটাকে একই সাথে চেপে ধরে কিবোর্ড থেকে সাথে সাথে মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে একটা সার্কেলের মতো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে নীল কালার, যেহেতু আমরা নীল কালার দিয়ে ব্রাশ করছি, এখান থেকে আমরা এভাবে পিকার দিয়ে কালার চেঞ্জ করে নিতে পারি। আমি যদি এখানে গ্রিন কালার
যে কোনো কালার এখানে চুজ করে দিলে সেই কালারটা এখানে ফোরগ্রাউন্ড কালারটা চলে আসছে। আবার কন্ট্রোল অল্টার শিফট চেপে কিবোর্ড থেকে ডান মাউসের ডান বাটন একই সাথে চেপে এভাবে যখন এই সার্কেলটা আসবে সেখান থেকে আমরা যে কোনো কালার এভাবে সহজেই চুজ করে দিতে পারি। কালার সচেজে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমরা খুব সহজেই কালার পিক করে দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি কালার করে দেখুন, এই যে ফোরগ্রাউন্ড কালারটা কি হয়েছে, পিঙ্ক হয়ে গেছে। তো এই সচেস থেকে আমরা সহজে কালার যেমন চেঞ্জ করতে পারি, এখানে শর্টকাট কি করে আমাদের কন্ট্রোল অল্টার শিফট চেপে মাউসের ডান বাটন চেপে ধরে এভাবে যখন একটা সার্কেল আসবে সেখান থেকে আমরা কালার এভাবে নিই। ব্লু কালার আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ব্লু কালার যখন আমি সার্কেলটা যেখানে নিচ্ছি মাঝখানে যে বক্স স্কোয়ার বক্সটা দেখতে পাচ্ছি সেখানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন আমরা এই কালারটা আসছে মাঝখানে বক্সে কিন্তু ওই কালারটা চলে আসছে, তখন আমি পিকারটা এখানে নিয়ে জাস্ট এখানে যখন ছেড়ে দিব তখন আমার এই ফোরগ্রাউন্ড কালারটা লাইট ব্লু হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আমি কালার করি তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে লাইট ব্লু হয়ে গেছে। এভাবে খুব তাড়াতাড়ি আমরা সুইফটলি কাজে গতি বাড়ানোর জন্য শর্টকাট কি কমান্ড ব্যবহার করে কালারটা সসেসে না গিয়ে শর্টকাট কি কমান্ডের মাধ্যমে কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো এইগুলো আরেকটি ব্যাপার। তো আপনারা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আয়ত্ত করতে পারবেন। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ধীরে ধীরে প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবেন তত এগুলো আপনার আয়ত্তে চলে আসবে। তো এখন অপোজিটে আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এখানে ফ্লো যেটা আছে ফ্লো ব্যাপারটা দেখাচ্ছি। ফ্লো আমি এখানে যেমন সাপোজ 35 দিলাম, 35 দিয়ে যখন আমি এখানে ব্রাশ করব তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ব্রাশ সার্কেল ব্রাশটা রয়েছে সেটা একদম থেকে থেকে ব্রাশ হচ্ছে। অর্থাৎ একটা ব্রাশ হলো আর একটু দূরে গিয়ে আর একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এগুলো একসাথে কিন্তু স্মুথ হচ্ছে না। যখন আমি ফ্লোটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে যে 100% করে দিয়ে যখন আমি ব্রাশ করবো দেখুন এখানে কিন্তু স্পেসিংটা কমে গেছে। অর্থাৎ ফ্লোটা হলো ব্রাশের যে একটা ব্রাশ থেকে একটা ব্রাশের যে স্ট্রোক সেই স্ট্রোকটাকে সে নিয়ন্ত্রণ করছে ফ্লোটা। তো ফ্লোটা যত আমি কমিয়ে দেব তত আমার স্ট্রোকের দূরত্ব বেড়ে যাবে। আমি ফ্লোটা আবার কমিয়ে দিয়ে দেখাচ্ছি। ফ্লোটা আমি কমিয়ে দিলাম, সাপোজ আমি এখানে 7 করে দিলাম। 7 করে দিয়ে আমি যখন ব্রাশ করছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তার দূরত্ব বেড়ে গেছে, একটা স্ট্রোক থেকে একটা স্ট্রোকের দূরত্ব বেড়ে গেছে। আমি আবার কালারটা একটু ডিপ ব্লু করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে একটা ব্রাশের থেকে আরেকটা ব্রাশের যে দূরত্ব সেটা বেড়ে গেছে। এখন ফ্লোটা ওয়ার্ক করে দিলে দূরত্ব আরও বেড়ে যাবে। দেখাই যাচ্ছে না, এত হালকা হয়ে গেছে। ফ্লোটা কিন্তু অপাসিটি নিয়ন্ত্রণ করে না, ফ্লোটা কিন্তু নিয়ন্ত্রণ করে কি একটা ব্রাশের স্ট্রোক থেকে একটা ব্রাশের দূরত্ব। এখন যদি আমি এখানে একটা ব্রাশ কিন্তু এখানে যদি অপাসিটি আমি কমিয়ে দিই, ফ্লো যদি কমিয়ে দিই, ফ্লো যদি 10 করে দিই, 10 করে দিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে যদি আমি ক্লিক করতে থাকি একটার পর একটা ওভারল্যাপিং যত হবে গাঢ়ত্বটা তত বেশি দেখা যাবে। তো এখানে যখন আমি ফ্লোটা কমিয়ে দিই তখন কিন্তু একটার পর একটা ওভারল্যাপিং কম হয়, যার ফলে কিন্তু কালারটা খুব হালকা দেখা যায়। অপাসিটি কিন্তু অন্য জিনিস। আর ফ্লো যদি বাড়িয়ে দিই তখন একটার উপর একটা ওভারল্যাপিং বেশি হয় এবং কালারটা গাঢ় বেশি দেখা যায়। তো এই হলো একটা ব্যাপার। এখানে আমি ফ্লোটা আবার কমিয়ে দিচ্ছি, ফ্লোটা কমিয়ে দিয়ে আবার দেখি। এভাবে আমরা ব্রাশের মাধ্যমে ফ্লো কমিয়ে বাড়িয়ে আমরা এইভাবে যে ব্রাশের স্ট্রোকের দূরত্ব আছে সেটা বাড়িয়ে কমিয়ে এভাবে ব্রাশের যে স্ট্রোক রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তাই যদি আমরা একটা সফট ব্রাশ নিই, এখানে এই সফট ব্রাশটা নিলাম, নিয়ে যদি আমরা এই আইকনে ক্লিক করে যদি এখানে আমরা ব্রাশের সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি, ব্রাশের সাইজটা কমিয়ে আমি যদি জাস্ট এখানে ড্রাগ করে ব্রাশ করি তাহলে আমাদের কালারটা এরকম হচ্ছে। আমি যদি এখানে ক্লিক চেপে ধরে রাখি, মাউসের বাটনটা চেপে ক্লিক করে ধরে রাখি, তাহলে দেখবো আস্তে আস্তে ব্রাশটা সাইজটা বাড়ছে। এটা হলো এয়ার ব্রাশের মতো কাজ করে। অর্থাৎ এই যে আইকনটা রয়েছে এখানে ফ্লোর ডান পাশে, এই আইকনটা এয়ার ব্রাশের মতো কাজ করে। যদি আমি এখানে চাপ দিয়ে ধরে ড্রাগ করি তাহলে কিন্তু তা হচ্ছে না। আবার যদি থেমে যাই তো দেখুন একই জায়গায় কিন্তু ব্রাশটা বড় হচ্ছে। অর্থাৎ এয়ার ব্রাশটা এখানে বেশি স্প্রে করছে। আবার যদি ড্রাগ করি মানে চলমান থাকলে কিন্তু সে চলমান গতি যেটুকু স্প্রে করতে পারছে ততটুকু কালার হচ্ছে। থেমে গেলে একই জায়গায় সে স্প্রে করে সেই জায়গাটাকে বড় করে দিচ্ছে। তো এখানে এই আইকনটা এভাবে স্প্রে ব্রাশের মতো কাজ করে। তো ব্রাশের যদি স্প্রে ইফেক্ট দিতে হয় তাহলে এইভাবে আমরা এই আইকনটা কাজে লাগাতে পারি। ব্রাশের যে প্রিসেট রয়েছে সেই প্রিসেটের ব্যাপারটা দেখব।
তো আমি এখানে ব্রাশ আইকনটা এভাবে ক্লিক করে ব্রাশ আইকনটা এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এখানে যে ব্রাশের সাইজটা দেখা যাচ্ছে প্রিসেট পিকার এর পাশে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হলো টগল দ্য ব্রাশ প্যানেল। এই আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাশের যে প্রিসেটটা রয়েছে সেটা নিয়ে আসতে পারি, অথবা এখানে যে উইন্ডো রয়েছে সেখান থেকে আমরা ব্রাশ ক্লিক করলে এভাবে ব্রাশের প্রিসেটটা চলে আসবে। তো আসার পর প্রথম যে অপশনটা রয়েছে ব্রাশ টিপ শেপ, ব্রাশ টিপ শেপ, এই শেপটা এভাবে এই ঘরটাকে এভাবে আমি ক্লিক করলে এটা একটা নেভি ব্লু কালার বা হালকা নীল কালার দেখা যাচ্ছে এখানে এটার উপরে। এটা মানে এই অপশনটা অ্যাক্টিভ আছে। এই এই অপশনটা অ্যাক্টিভ থাকা অবস্থায় এর ভিতরে কি কি অপশন রয়েছে আমরা দেখি। এর ভিতরে আমরা ব্রাশের যে যাবতীয় ব্রাশ রয়েছে এখানে সব দেখতে পাচ্ছি লোড অবস্থায়, এবং সাইজ এখান থেকে আমরা সাইজ নিয়ন্ত্রণ করতে পারি। এখান থেকে কিন্তু আমরা সাইজ নিয়ন্ত্রণ, সাইজ এবং হার্ডনেস এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আবার এখান থেকে করতে পারি। এখান থেকে আমরা একটু বেশি সুবিধা পাবো। ব্রাশ শেপ, ব্রাশ টিপ শেপ থেকে আমরা এখানে ব্রাশ চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ক্লিক করে আমরা যেটা সিলেক্ট করবো সেই ব্রাশটা এখানে আমরা সেই ব্রাশটা নিয়ে কাজ করতে পারবো। এক দ্বিতীয় হলো এখান থেকে সাইজ আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে যেমন একটা ব্রাশ আমি এখান থেকে চুজ করে নিচ্ছি, আমি এখান থেকে এই ব্রাশটা নিলাম, যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে নিচের অপশন রয়েছে সবার নিচে প্রথমে রয়েছে সাইজ, তারপর হচ্ছে ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই, তারপরে অ্যাঙ্গেল রয়েছে, রাউন্ডনেস রয়েছে, হার্ডনেস, এখানে হার্ডনেস অপশনটা অফ আছে, স্পেসিং রয়েছে। তো স্পেসিংটা আমি এখান থেকে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা 1%, তার মানে এটা ঘনত্ব বেড়ে গেছে, জাস্ট এই ফ্লোর মতো ব্যাপারটা। এখানে যদি আমি এখানে ডান দিকে জাস্ট এখানে ড্রা করি দেখা যাবে স্পেসিং কমতে কমতে একটাতে চলে আসছে। এখন আমি ব্রাশ করলে কিন্তু একটাই হবে, একবারে একটার বেশি হবে না, ঠিক আছে। তো আমি এখানে ব্রাশ করি, নীল কালার দিয়ে আমি একটা ব্রাশ করি, এখানে ক্লিক করলাম, তো একটা হয়েছে পাতা। ড্রাগ করলে কিন্তু ড্রাগ করলেও একটাই হচ্ছে, ঠিক আছে। তো আবার বারবার ক্লিক করে করে নতুন নতুন স্ট্রোক আমাকে এখানে ক্রিয়েট করতে হচ্ছে। আর যদি আমি স্পেস থেকে বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আমি এক ক্লিকে এক স্ট্রোকে কিন্তু আমি অনেকগুলো এখানে যে কটা আছে সেই কটা আমি একসাথে ড্রাগ করি, একবার ক্লিক করে ড্রাগ করলে কিন্তু সেই কটা একসাথে আমি আঁকতে পারছিলাম। এলো স্পেসিং এর ব্যাপার, স্পেসিং যত বাড়িয়ে দিব তত আমাদের একটা একটা স্ট্রোক দিয়ে বা এক ক্লিকে আমরা ড্রাগ করলে অনেকগুলো একসাথে আঁকতে পারবো। তো এখানে স্পেসিং এর ব্যাপারটা ব্রাশ টিপ শেপের স্পেসিং এর ব্যাপারটা রয়েই। তো এখানে আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে স্পেসিফিক ভাবে খুব বাড়িয়ে দিলাম, 1000 করে দেবো, তো একটা চলে আসছে। তো একটা চলে আসার পর আমি সাইজটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে এখন আমরা দেখবো যে এখানে যে ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই, ফ্লিপ এক্স অর এক্স ফ্লিপ ওয়াই ব্যাপারটা কি। তো এখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে যে একটা ডায়ালের মতো একটা আইকন আছে, সেটা যদি আমরা ঘুরাই এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এই অ্যারোটা নিচের দিকে যাওয়া মানে পাপ যেদিকে যাচ্ছে এটার সাথে এই পাতা সম্পর্ক রয়েছে। দেখুন আমরা এইভাবে ঘুরিয়ে দিলে পাতাটাও ঘুরছে। সাপোজ আমরা এইভাবে এটাকে ঘুরিয়ে এভাবে রাখলাম, দেখে এখানে আমি এভাবে একটা ক্লিক করে ব্রাশ আঁকলাম, দেখে একটা পাতা আঁকলাম যে যেভাবে ঘোরানো আছে এইভাবে ঘুরিয়ে দেওয়ার ফলে এই পাতাটা এইভাবে হয়েছে। ফ্লিপ এক্স চেক করে দিয়ে দেওয়ার ফলে দেখুন পাতাটা এখানে যদি আমরা দেখুন পাতাটা এখানে যে আঁকি দেখুন পাতা একটু কিন্তু এক্স অ্যাক্সিস ঘুরে গেছে। এখানে এটার যে পাতার বোটাটা ছিল বা এই যে বোটাটা এখানে কিন্তু একদিকে উপর দিকে, এটা কিন্তু নিচের দিকে চলে গেছে, এক্স অ্যাক্সিস ঘুরে গেছে। আবার এখানে ফিলিপ এক্স উঠিয়ে ফিলিপ ওয়াই দেই তাহলে দেখুন এটা উল্টা দিকে ঘুরে গেছে। এই দেখুন ফিলিপ এক্স ফিলিপ ওয়াই অর্থ এটা এক্স অ্যাক্সিস ঘুরবে এবং ওয়াই অ্যাক্সিস ঘুরবে, দুইটা অপশনের কাজ হলো এটা। আর এখানে অ্যাঙ্গেলটা তো আপনি বুঝতে পারছেন, এখানে যে এটা ঘুরিয়ে আমরা অ্যাঙ্গেলটা ঠিক করে পাতাটাকে সহজেই বিভিন্ন দিকে বা যে কোনো সিম্বল এখানে আমরা ব্রাশের যে কোনো সিম্বলকে আমরা এভাবে সহজে এখান থেকে ঘুরিয়ে নিতে পারবো। ঘুরিয়ে নিয়ে বিভিন্ন ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের ব্রাশের এই যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলের রোটেশনটা আমাদের কাজে লাগাতে পারি আমরা খুব সহজেই। আর স্পেসিং এর ব্যাপারটা আমি আগেই বলেছি, স্পেসিং আমি যত এখানে কমিয়ে দিব তত একটা স্ট্রোকে যদি আমরা এভাবে ড্রাগ করি বামটা চেপে ধরে এক স্ট্রোকে যদি আমরা ড্রাগ করি তাহলে একসাথে অনেকগুলো পাতা বা যে কোনো আমি ব্রাশ টেনে রাখলাম সেটা চলে আসবে। আমি একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে এখন আমরা দেখলাম এই ব্যাপারগুলো, এখানে রাউন্ডনেস এটা 100%, সাইজ তো আমরা দেখলাম, আর অ্যাঙ্গেলটাও আমরা দেখে নিলাম। এখান থেকে অ্যাঙ্গেল আমরা ঘুরিয়ে নিলে অ্যাঙ্গেলটা এখান থেকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে।
তো এবার আমরা যে কাজটা করব, এখানে শেপ ডাইনামিক্স নিয়ে আলোচনা করব। শেপ ডাইনামিক্সের চেকবক্সে চেক দিয়ে এটাকে আমি এভাবে হাইলাইট করে দিলাম। হাইলাইট করে দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ জিটার আন্ডারে আছে কন্ট্রোল, এবং অ্যাঙ্গেল জিটার আন্ডারে রয়েছে কন্ট্রোল, রাউন্ড জিটারের আন্ডারেও কন্ট্রোল রয়েছে। তো সাইজ জিটার আন্ডারে কন্ট্রোল রয়েছে, কিন্তু মিনিমাম ডায়ামিটার এখানে অফ আছে। তো সাইজ যে জিটা রয়েছে সেটা অর্থটা কি? এখান থেকে আমি একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি ক্লিক করে ক্লিয়ার ব্রাশ কন্ট্রোলস পূর্বের অবস্থায় চলে গেলাম। এখানে শেপ ডাইনামিক টাইমে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখান থেকে আমি স্পেসিফিক একটু কমিয়ে দিই, 1 করে দিলাম। শেপ ডাইনামিকটা এভাবে নিয়ে এসে কন্ট্রোলটা আমি এখান থেকে ফেড করে দিলাম। কন্ট্রোলটা আমি এখানে যে কটা অপশন ফেড, পেন প্রেশার, পেন টিট, স্টাইলাস হুইল, এখানে কিন্তু এগুলো ট্যাবলেটে যে এয়ার ব্রাশ রয়েছে সেগুলোতে এই অপশনগুলো কাজ করে। এখানে আমি ফেড অপশনটা দিয়ে কাজ করে দেখাচ্ছি। তো ফেড দেওয়ার পরে এখানে 25 মান রয়েছে। তা আমি যদি এখানে টাইপ করে যদি এখানে 500 করে দিলাম, দেখুন আমাদের এই কেমন রিভিউটা কেমন দেখা যাচ্ছে। আমি কমিয়ে 50 যদি করি এখানে, তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে। তো আমি এখানে এটাকে 300 করে দিই, সাপোজ 300 করে দেওয়ার পরে এরকম হচ্ছে। আর মিনিমাম ডায়ামিটার যদি আমি এখানে বাড়াই, দেখুন মোটা হয়ে যাচ্ছে, যে চিকন দিকটা ছিল সেটা মোটা হয়ে গেছে এই দিকটা। তো এইভাবে আমি সাইজ জিটারের যে কন্ট্রোল রয়েছে সেটা ফেড করে দিয়ে ব্রাশের এভাবে প্রিভিউ আমরা চেঞ্জ করে দিতে পারি, স্ট্রোক চেঞ্জ করতে পারি, এবং সাইজ জিটারটা যদি বাড়াই কমাই দেখুন কেমন হচ্ছে। যেটা এজটা ছিল কিনারা করে ছিল, সেই কিনারা কেমন ঢেউয়ের মতো হয়ে যাচ্ছে। তো সাইজ জিটার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো আমি এখানে সাইজ জিটার 0 রেখে কন্ট্রোল ফেড রেখে 300 মান বসিয়ে এখানে যদি আমি এটা ব্রাশ করি তাহলে কেমন হবে দেখে। এই দেখুন কেমন হয়েছে। এখানে আমি একটু স্পেসিফিকটা হালকা একটু বাড়িয়ে দিই, হার্ডনেসটা জাস্ট লাইক স্পেসিফিকটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি আবার সেই ডাইনামিকে চলে যাই। এবার সাইজটা এখান থেকে সাইজটা একটু ছোট করে দিই। এভাবে যদি ব্রাশ করি ধীরে ধীরে এটা সরু হয়ে যাচ্ছে কিনারাটা, এইভাবে দেখতে পাচ্ছেন। তো এখানে যে সাইজ জিটার যদি আমি বাড়াই তাহলে কি হয়? সাইজ জিটার বাড়ালে আমাদের যে স্ট্রোকের যে কিনারাগুলো রয়েছে সেটা কিন্তু এভাবে খাঁজ কাটা একটা অংশ হয়ে যাচ্ছে ঢেউয়ের মতো, ঠিক আছে? তো সাইজ জিটার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আর ফেড কন্ট্রোল দিয়ে আমরা যে কাজটা করতে পারি, অর্থাৎ প্রথম যে মোটা থাকবে আস্তে আস্তে শুরু হয়ে একদম চিকন হয়ে যাবে। এটা হলো গিয়ে কন্ট্রোল ফেড, যেটা এটার কাজ। এখানে যে মানটা আছে সেই মানটা বাড়িয়ে কমিয়ে দিয়ে এই কাজটা করতে পারি। এখানে যে 500 করে দিই তাহলে কি হবে? 500 করে আমি ব্রাশ করি, আমি এখানে এটা ডিলিট করে দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নিই। এখানে যদি আমি ব্রাশ করি, এই যে আমাদের এই যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটার লেন্থটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে ফেডের যে এই মানটা আছে এখানে মানটা বাড়িয়ে দিয়ে আমি ফেডের স্ট্রোকের লেন্থটা বাড়াতে পারি। এখানে আমি ব্রাশ করি, এখানে অল্প একটু ব্রাশ করার পর এখানে এখানে এসে ছোট হয়ে গেছে। তো আর এটা এই যে ফেডের যে মানটা আছে এটা বাড়ালে আমরা স্ট্রোকের লেন্থটাও বাড়াতে পারি, এবং এই সরু রেসটা ধীরে ধীরে শুরু হতে হতে একদম শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? লাইনটা এই পর্যন্ত সীমিত। এটা দিয়ে আমরা স্ট্রোকের যে লাইনটা আছে এটার যে দৈর্ঘ্য আছে এটা নিয়ন্ত্রণ করতে পারছি, এবং কোথায় সেই গিয়ে ফেড হবে সেটাও আমরা এখান থেকে বলে দিতে। আর ডায়ামিটার যেটা হলো এই যে ডায়ামিটার দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এটার যে আকার আছে আকারটা কিন্তু সহজে শুরু হচ্ছে না, দেখুন। ডায়ামিটার বাড়িয়ে কমে আমরা এটার যে এই শুরু দিকটা আছে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই ডায়ামিটার দিয়ে। যে শুরুটা কেমন হবে, একদম শুরু হলে একদম 0 দিয়ে দেবো, তাহলে একদম শুরু হয়ে যাবে। আর যদি একদম সরু চাই না, তখন ডায়ামিটার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এটা আস্তে আস্তে দেখুন মোটা হয়ে যাচ্ছে একদম। পরে একদম যদি পুরো বাড়িয়ে দিই তাহলে পুরো একদম পুরো দুইটা মাথা একই রকম দেখা যাচ্ছে। আর এখানে 0 করে দিলে একটা মাথা সরু দেখা যাচ্ছে আর একটা মাথা মোটা দেখা যাচ্ছে। তো এইভাবে ডায়ামিটার দিয়ে আমরা এই কাজটা করতে পারি। অ্যাঙ্গেল জিটারটা কি? অ্যাঙ্গেল জিটারটা আমরা এভাবে বাড়িয়ে দিই, কোনো চেঞ্জ হচ্ছে না। আর কন্ট্রোল বক্সে গিয়ে যদি আমরা ফেড দিই, ফেড দিয়ে যদি এখানে অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি তাও কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যাঙ্গেলটা এখানে কাজ করছে না, অ্যাঙ্গেলটা যে কাজ করবে অন্য একটা অপশনের সাথে এটা কাজ করবে। তো সেটা আমরা কাজ করার জন্য এখানে ফেড থেকে আমরা যদি পেন প্রেসারে চলে যাই, পেন প্রেসারে গিয়ে যদি এখান থেকে আমরা মানটা যদি আমরা 50% করি তাহলে দেখুন কেমন দেখা যাচ্ছে। পেন প্রেসারে কিন্তু কোনো মান আসছে না এখানে,
পেন্টিং, যেহেতু এটা এয়ার ব্রাশ দিয়ে এটা কাজটা হয়, এখানে এয়ার ব্রাশ ট্যাবলেটে এয়ার ব্রাশের অপশন রয়েছে, এখানে এয়ার ব্রাশ নেই দেখে আমরা এটা কাজটা করতে পারছি না। যাই হোক, তো আমরা তখন কন্ট্রোলের যে ফেডটা দেখলাম, ফেড দিয়ে আমরা কি করি, ফেডের মান বাড়িয়ে কমে আমরা এই কাজটা করতে পারি, আমরা দেখতে পেয়েছি। তো এখন আমরা যাব রাউন্ডের জিটা বাড়িয়ে কমিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করে কিন্তু আমরা এভাবে রাউন্ডের জিটা যদি বাড়িয়ে কমিয়ে দিই এবং এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিই দিয়ে ব্রাশ প্রজেক্ট বাড়িয়ে কমিয়ে দিই, এখানে যে আমরা দেখুন কেমন হচ্ছে দেখা যাচ্ছে। এখানে যে আমরা স্পেসিংটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে আরো অন্যরকম একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এই যে দেখুন, এভাবে আমরা এক্সপেরিমেন্টে আপনারা যদি পরীক্ষামূলকভাবে এগুলো স্লাইডারগুলো ডানে বায়ে নিয়ে এভাবে বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে আপনারা ব্রাশের যে প্রিসেটের যে ধরন আছে বা যে কোনটা দিলে কি হয় সেটা আপনারা খুব সহজেই এখান থেকে প্র্যাকটিস করে করে খুব সহজেই এটা আয়ত্ত করতে পারবেন। তো আমি হালকাভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই কাজগুলো করতে পারেন। তো স্কেটিং ব্যাপারটা কি, এখানে স্কেটিং হলো যে তার ব্রাশের যে র্যান্ডমাইজার রয়েছে, অর্থাৎ সে কতটা স্কেট করবে। এখানে স্কেট মানে এটা একটা সারিতে স্কেট করছে, একটা সারিতে কিন্তু ব্রাশগুলো আসছে, এটা বাড়িয়ে দিলে এটা দুই দিকে ছড়িয়ে যাচ্ছে। আরও যদি বাড়িয়ে দেই, একবার যদি আমি ক্লিক করে ড্রাগ করি তাহলে দেখা যাবে এটা ছড়িয়ে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। স্কেটিংটা হলো ছড়ানো, আমরা কতটা ছড়াবো সেটাই স্কেচিংয়ের কাজ। বোথ অ্যাক্সিস দিলে দুই দিকে ছড়াবে। এখানে আমি ডিলিট করে দেখাচ্ছি, নতুন লাইনে বোথ অ্যাক্সিস আমি চেক করে দিলাম, চেক করে দিয়ে এখানে আমি স্কেটিংটা 1000% করে দিলাম, দিয়ে আমি এভাবে স্কেট করে দেখুন দুই দিকে ছড়াচ্ছে। আর বোথ অ্যাক্সিস যদি সরিয়ে চেকটা উঠিয়ে দিয়ে আমি নিউ একটা লেয়ার নিয়ে যদি আমি এখানে ব্রাশ করে দেবো, ছড়াচ্ছে কিন্তু বোথ দুই দিকে ছড়াচ্ছে না, একদিকে ছড়াচ্ছে। আমি এটা স্কেটিংটা আরো কমিয়ে দিয়ে যদি আমরা এখানে পুনরায় ব্রাশ করি তাহলে দেখুন ছড়ানোটা কমে গেছে, চারদিকে ছড়াচ্ছে না, একদিকে একটু হালকাভাবে ছড়াচ্ছে। তো এইভাবে আমরা স্কেটিং নিয়ন্ত্রণ করে ব্রাশের যে কোনো ব্রাশ নিয়ে এখানে এটা আপনারা যদি ট্রাই করেন তাহলে এটা দেখতে পাবেন যে স্কেটিং দিয়ে আমরা কীভাবে ব্রাশের যে স্ট্রোক রয়েছে সেটা চেঞ্জ করতে পারি। এবং কাউন্টটা হলো কি বাড়ানো কমানো, এখানে যে বৃত্তগুলো রয়েছে সেটার সংখ্যা আমরা এভাবে কাউন্ট দিয়ে বাড়াতে পারি। দেখুন এটা কত ঘন হয়ে গেছে, কাউন্ট দিয়ে আমরা ঘনত্ব বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ সংখ্যা বেড়ে গেছে। সংখ্যা বেড়ে যাওয়ার ফলে এটার যে আমি ড্রয়িং করলে সেটা বেড়ে যায়। যে দেখুন কাউন্ট কমিয়ে দিলে 4 2 1 দিলাম, 1 দিলে এইভাবে হালকা হয়ে গেছে। তো এটা স্কেটিং বাড়িয়ে দিয়ে যদি আমরা কাউন্ট বাড়িয়ে দিই তাহলে আমরা অনেকগুলো একসাথে এইভাবে পাবো সার্কেল। কাউন্ট জিটারটাও সেই সেম কাউন্টের মধ্যে কাজ করে, কাউন্টের যেটা কন্ট্রোলে রয়েছে ফেড রয়েছে, তো ফেড দিয়েও আমরা এখান থেকে জিটার বাড়িয়ে কমিয়ে ফেড দিয়ে ফেডটা যদি আমরা বাড়িয়ে 500 করে দিই, এখন আমরা ব্রাশ করি তাহলে কিছু কিছু ফেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। স্কেটিং এর যে জিটার রয়েছে, স্কেটার এবং কাউন্ট জিটার এগুলো হলো মেইন, এগুলো দিয়ে আমি স্কেটারের কাউন্ট নিয়ন্ত্রণ করতে পারি। তো এখানে আমি স্কেটারটা দেখলাম, এখন দেখব ট্রান্সফার অপশনটা কি। এখন আমরা দেখব ট্রান্সফার দিয়ে আমরা কি কাজ করতে পারি। তো তার আগে এখানে আমরা যে ক্লিয়ার ব্রাশ কন্ট্রোল সেটাকে ক্লিয়ার করে নিলাম, তারপরে ট্রান্সফার অপশনে চেক করে দিলাম, চেক করে দিয়ে আমরা ট্রান্সফার এখানে অপাসিটি যেটা রয়েছে সেটার মানটা যদি আমরা এখান থেকে বাড়াই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে জিরো অবস্থা কিন্তু এরকম ছিল, সবগুলো একরকম ছিল, আমি এখানে ব্রাশ করলে একরকম হচ্ছে। এবার যে অপাসিটি আমরা জিটারটা বাড়িয়ে দিই, ব্রাশ করি তাহলে এইভাবে ব্রাশ হচ্ছে, খুব সুন্দর ইফেক্ট তৈরি হচ্ছে। কন্ট্রোল যেটা ফেড রয়েছে, ফেড দিয়ে এটা মানটা যদি আমরা এখান থেকে 200 করে দিই, 200 করে দিলে এখান থেকে ব্রাশ করি তাহলে কিন্তু এটা আরেকটা একটা ইফেক্ট তৈরি হচ্ছে, এটা থেকে একটু বেশি এখানে যে অপাসিটি আছে সেটা চেঞ্জ হচ্ছে। ফ্লো জিটার যদি আমরা এখান থেকে বাড়িয়ে দিই তাহলে আমরা যে ব্রাশ করি তাহলে আরেক রকম হচ্ছে। এটা এক্সপেরিমেন্টের ব্যাপার, আপনি যত এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন তত ভালোভাবে আপনি এগুলোর বৈশিষ্ট্যটা বুঝতে পারবেন, এগুলো সেগুলো অ্যাপ্লাই করে সেটা থেকে আপনি সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারেন। তো এই হলো গিয়ে ট্রান্সফারের ব্যাপার।
আর মিনিমাম ম্যাক্সিমাম এগুলো সবগুলো মান বানিয়ে কমিয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এবার ট্রান্সফারের পরে আমরা স্কেটার দেখলাম, স্কেটার, শেপ ডাইনামিক, স্কেটার এবং ট্রান্সফার দেখেছি আমরা। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো আমি পরে টিউটোরিয়ালে দেখাবো। তো আপনারা দেখতে পেলেন আমরা খুব সহজেই যে ব্রাশের পিসেট আছে, ব্রাশের পিসেটের মাধ্যমে ব্রাশের যে বৈশিষ্ট্য রয়েছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সেখানে আমি ব্রাশ পিসেট নিয়ে আরও আলোচনা করবো এবং কীভাবে আমরা ডিফাইন টুল পিসেট তৈরি করতে পারি, ডিফাইন ব্রাশ তৈরি করতে পারি এবং ইমেজকে কীভাবে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি সেভ করে, এবং ব্রাশ কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে বাংলা টিউটোরিয়াল টিভি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি প্র্যাকটিস করুন অবশ্যই, তাহলে আপনাদের এই ব্যাপারগুলো, এই বেসিক ব্যাপারগুলো সহজে আয়ত্ত চলে আসবে। তখন আপনারা খুব সহজেই এই টেকনিকগুলো আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।